আমাদের আজকের আড্ডা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ এই আড্ডায় অনেক জায়গায় মাদকদ্রব্যের উল্লেখ আছে। তেপান্তরের আড্ডা কোনরূপ মাদকদ্রব্যকে সমর্থন করে না। আমাদের এই আড্ডায় মাদক নয়, সিঙ্গারা চলে। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় একজন রাইটার। তিনি একটি ঘরের মধ্যে খাটের উপর বসে এক মনে দু হাত দিয়ে টাইপিং করছেন ল্যাপটপে, কানে হেডফোন লাগানো। তিনি গল্প লিখছেন, গান শুনতে শুনতে লিখছেন, যাতে বাইরের কোনো অহেতুক শব্দ তার কনসেন্ট্রেশনে ব্যাঘাত না করে। বাম হাতের আঙুল দুটোর মধ্যে সিগারেট ধরা। তিনি এক মনে লিখতে লিখতে অভ্যাসবশত অন্যমনস্কভাবেই স্মোক করছেন। পাশে কিছু খাতা পেন ছড়িয়ে ছিটিয়ে রাখা। ঘরের আলোটা খুব মৃদু। জানলার বাইরে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দিয়ে উঠছে। বাইরের পরিবেশটা অশান্ত। অল্প ঝোড়ো বৃষ্টিও হয়েছে। হঠাৎ এই সময় ঘরের দরজাটা বিশ্রী এক ক্যাচ আওয়াজ করে ধীরে খুলে গেল। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় সেদিকে খেয়াল করলেন না। দরজার বাইরে থেকে দেখা যাচ্ছে তিনি ঠিক একইভাবে লিখে যাচ্ছেন আর মাঝে মাঝে স্মোক করছেন। লিখতে লিখতে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের হঠাৎ কেন যেন মনে হলো কেউ দরজার সামনে থেকে আড়ালে অন্ধকারের দিকে চলে গেল। এবার তিনি ল্যাপটপ থেকে তার দৃষ্টি সরিয়ে দরজার দিকে ঘুরে দেখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তাই আবার দরজার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে কাজে মন দিলেন। মনে মনে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় একটু হাসলেন, তারপর নিজের মনেই বলে উঠলেন, ভুতুরে গল্প লিখতে লিখতে নিজের আশেপাশের পরিবেশটাকেও ভুতুরে ভেবে নিয়েছি। দেখ, এইসব কিচ্ছু না, কল্পনার জগতে ছিলাম, তাই হয়তো মনের একটু ভুল হয়েছে। এই বলে মাথাটা একটু ঝাড়িয়ে গলায় আওয়াজ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। হাতে সিগারেটটা পুরো শেষ হয়ে গেছে, তাই তিনি পাশে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলেন। ফস আওয়াজ করে দেশলাইটা জ্বালিয়ে সিগারেট ধরিয়ে সুখের টান দিলেন তাতে। এরই মধ্যে অঙ্কিতা হঠাৎ বলে উঠল, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। সন্তুদা, আমার মনে হয় এই গল্পটা ঠিক জমবে না, বুঝলে? সন্তুদা মানে সন্তু মুখার্জি, সেও একজন রাইটার। ওদের একটা ইউটিউব চ্যানেল আছে। ওরা সেখানে সন্তুর লেখা গল্প থেকে শর্ট ফিল্ম বানিয়ে আপলোড করে। চ্যানেলটা অনেক বড়, প্রায় ওই 80,000-এর মতো সাবস্ক্রাইবার। ওরা বলতে সন্তু, নিখিল, অঙ্কিতা আর তিয়াস 4 জনই খুব ভালো বন্ধু। নিখিল মানে নিখিল রয়, শখে ফটোগ্রাফার, তবে সে এই ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওগ্রাফার আর মাঝে মাঝে এডিটরের কাজও করে থাকে। অঙ্কিতা দে হলো অভিনেত্রী। তিয়াস মজুমদারের কণ্ঠ খুব মধুর, খুব ভালো গান করে। তাই অভিনয় ছাড়াও মাঝে মধ্যে যখন কোনো শর্ট ফিল্মে গানের প্রয়োজন হয় তখন তিয়াসই মিউজিশিয়ানের কাজ করে। আর সন্তু, সে তো রাইটার আর ডিরেক্টর। এছাড়াও যখন যেমন লোকের প্রয়োজন হয় ওরা তখন তেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, টেকনিশিয়ান হায়ার করে নেয়। এভাবেই অনেকগুলো শর্ট ফিল্ম বানিয়েছে ওরা। এবার ওরা একটা হরর শর্ট ফিল্ম বানাতে চায়। ঘরের একদিকে জানলার ধারে দাঁড়িয়ে সিগারেটের টান দিতে দিতে সন্তু ওদেরই গল্পটি শোনাচ্ছিল।
গল্প শোনাবার মাঝে অঙ্কিতার কথায় বাধা পেয়ে সন্তু সিগারেটে একটা টান দিয়ে ঘুরে সবার উদ্দেশ্যে বলল, কে বলেছে জমবে না? হ্যাঁ, আল বাদ জমবে। শোন, পুরোটা তো শোন। তিয়াস ঘরের এক কোণে বসে গিটার বাজাচ্ছে। সন্তুর গিটারের আওয়াজটা খুব কানে লাগছে। সে ঠিকমতো স্টোরিতে কনসেন্ট্রেট করতে পারছে না। তাই সন্তু তিয়াসের উদ্দেশ্যে একটু উচ্চস্বরেই বলল, আরে ধ্যাত তেরি কি, এই তিয়াস, তুই বন্ধ কর না ঝামেলাটাকে। তখন থেকে টুং 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 করে বাজিয়েই যাচ্ছে। আর আমি গল্পে কনসেন্ট্রেট করতে পারছি না ঠিক মতো। আর এমনিতেও এই ভিডিওতে কোনো মিউজিক থাকছে না। এটা একটা হরর ফিল্ম ভাই। তাই তোর এই গিটার ফিটার নিয়ে এখানে কোনো কাজ নেই। যা গোছা তোর রাখে। সন্তুর বকা খেয়ে তিয়াস গিটার বাজানো বন্ধ করে কিঞ্চিত অভিমানের সুরেই বলে উঠল, যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো বসে বসেই প্র্যাকটিস করছি নাকি? প্র্যাকটিস করছিস তো বাইরে গিয়ে প্র্যাকটিস কর প্লিজ। এখানে আমার ডিস্টার্ব হচ্ছে। গ্রুপে না এই একটাই সম্বল, মনে রেখো। আমি ছাড়া আর কাউকে পাবে না। মানে তিয়াস ছাড়া এই গ্রুপে আর কোনো মিউজিশিয়ানই নেই। তাই তিয়াস মুখ গোমরা করে এই কথা বলে রুমের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা এত জোরে টেনে দিয়ে গেল যে দরজাটা ধুপ করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল। নিখিল এই সব দেখে শুনে খিক খিক করে হেসে উঠল। নিখিল ঘরের আর এক দিকে বসে জয়েন্ট বাড়াচ্ছিল। নিখিলের হাসি দেখে সন্তু নিখিলের উদ্দেশ্যে বলল, দাঁতটা না কেলিয়ে জয়েন্টটা ঠিক করে বানা না ভাই। ওহ, তোদেরকে বোঝাতে বোঝাতে না আমার আর ভালো লাগছে না, মাথা কাজ করছে না আমার। তুমি যাই বলো সন্তুদা, হরর স্টোরি নিয়ে ভিডিও বানাচ্ছি আর 20-30 বছর আগে তখনকার দিনে কিনা ল্যাপটপ হেডফোন, এইসব কেউ বিশ্বাস করবে? সন্তুর আগে সিগারেটটা শেষ হয়ে গেছে, তাই ফস করে আবার দেশলাই জ্বালিয়ে আর একটা সিগারেট ধরিয়ে তাতে এক টান দিয়ে অঙ্কিতার উদ্দেশ্যে বলল, শোন শোন শোন, আমরা 20 বছরের পুরনো দেখাতে যাবো কেন? আমরা আজকের দিনই দেখাবো। মডার্নাইজ সোসাইটি, তার মধ্যে শহর থেকে একটু দূরে একটা পুরো বাড়ি, একটা গা ছমছমে ভূতের ব্যাপার হবে। কি বল, কেমন খাবে? তাছাড়া ভূতুরে গল্পের প্লট সবসময় আদিকালের হতে যাবে কেন? ভূত যদি থেকে থাকে তাহলে তখনও ছিল আর এখনো আছে। আমরা যদি আপডেটেড থাকতে পারি তাহলে ভূতও আপডেটেড হবে। তাই আমরা কোনো কথা না বলে আজকের দিনই দেখাবো, মানে মডার্নাইজ সোসাইটি। কিন্তু তাও আরে এত কিন্তু কিন্তু করিস না। দেখ, আজকাল তো এরকম ভূতের সিনেমাই হচ্ছে সব। দেখ, এই গল্পটা অনেক খুঁজে বের করেছি বস। তারপর হচ্ছে এই গল্পটা আমার নিজের লেখাও না, এই গল্পটা আমার দাদুর লেখা। অঙ্কিতা আচমকা দাদুর কথা শুনে অবাক হয়ে সন্তুকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ দাদু? মানে তোমার দাদু? মানে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় তোমার দাদু? ইয়েস ম্যাডাম, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, মানে মাই গ্র্যান্ডফাদার। আমি শুধু একটু রং চং ছড়িয়ে মডার্ন ভাব দিয়েছি গল্পটায়। আর ছোটবেলা থেকে অনেকবার ঠাকুমার মুখে শুনেছি দাদু এই ডায়েরিটাতে যা লিখেছিল বা যে গল্পটা লিখেছিল ঠিক সেইভাবেই দাদু মারা গিয়েছিলেন, মানে অপঘাতে মৃত্যু। গল্পটা ঠিক যেভাবে লেখা আছে সেদিনও নাকি ঠিক ওইভাবেই দাদু মারা গিয়েছিলেন, একই ঘটনা। এই দেখ। বলে বিছানার উপর পড়ে থাকা থলে থেকে একটা পুরনো ডায়েরি বের করে বিছানার উপর ফেলে দিল। তারপর আবার বলতে থাকলো, আর এটাই সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের শেষ লেখা, বলা যায় শেষ গল্প।
ছোটবেলা থেকে এই গল্প, এই ডায়েরির কথা অনেক শুনেছি। কয়েকদিন আগে মা সব পুরনো বই খাতা বিক্রি করছিল, তখনই ডায়েরিটা খুঁজে পেলাম। আর আমরা হুবহু এই গল্পটাই ভিডিও বানাবো, শুধু একটু একটু মডার্ন ভাবে, আজকের দিনে যাতে তাল মিলিয়ে চলতে পারি। বুঝলি তো এবার? অঙ্কিতা ও নিখিল মন দিয়ে সন্তুর কথা শুনছে। ঠিক সেই সময় আচমকা রুমের দরজাটা ক্যাচ আওয়াজে খুলে গেল। সবাই অন্যমনস্কভাবে সেদিকে একবার ঘুরে তাকালো। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। কোথা থেকে জানা গেল না, দরজার পিছন থেকে সাদা ধোঁয়ার স্রোত রুমের ভেতরে আসতে লাগলো। এরপর হঠাৎ সবাই দেখলো একটা সাদা কাপড় তাদের দিকে এগিয়ে আসছে। সবকিছুটাই এমন এক নিমেষে ঘটলো যে প্রত্যেকেই গল্পর দিকে মন থাকায় আচমকাই সবাই ভয় পেয়ে গেল। অঙ্কিতা ও নিখিল ভয় চিৎকার করে উঠল। এরপর সন্তু বুঝতে পারলো যে একজন গায়ে সাদা কাপড় ঢেকে এইসব করছে। সন্তু এগিয়ে গিয়ে কাপড়টা টেনে খুলে দিতেই তার ভেতর থেকে তিয়াস বেরিয়ে এলো। তখনও অঙ্কিতা মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে ভয়ে চিৎকার করে যাচ্ছে। তিয়াস সেই সব দেখে হো হো করে হেসে উঠে বলল, আরে অঙ্কিতা, আমি তিয়াস। আরে আমি তিয়াস রে, আর চিৎকার করিস না, থাম এবার থাম, আমি তিয়াস। তিয়াসের কথা শুনে অঙ্কিতা নিজেকে একটু সামনে চিৎকার বন্ধ করলো। তিয়াস তার গায়ে হাত রেখে বলল, এইটুকুতেই ভয় পেয়ে যাচ্ছিস তোরা? আর তোরা আবার নাকি হরর ফিল্ম বানাবি। দেখিস, হরর ফিল্ম বানাতে গিয়ে নিজেরাই আবার গল্প হয়ে যাস না জানো। সত্যি বলে তিয়াস আবার হেসে উঠল। অঙ্কিতা বিরক্ত হয়ে তাকে বলল, এই তুই যা তো, সবসময় আর কি ভালো লাগে না জানিস তো, তুই যা এখান থেকে। এবার সন্তুও বিরক্ত হয়ে তিয়াসের উদ্দেশ্যে বলল, উফ, কি করিস না তিয়াস? এমনিতেই আমরা একটা অস্বাভাবিক ঘটনা নিয়ে আলোচনা করছি, দেখতে পাচ্ছিস? তুই এমন করলি না? ধর যদি ভয় কিছু আমাদের কারোর একটা কিছু হয়ে যেত, সে দায়ভারটা তুই নিতিস তো? তখন থেকে জ্বালিয়ে যাচ্ছিস, কনসেন্ট্রেট করতে দিচ্ছিস না। আচ্ছা সন্তুদা, ভুল হয়ে গেছে, আমার এরকম করাটা একদম উচিত হয়নি। তিয়াসের বিনয় ভাব দেখে সন্তু এবার একটু শান্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, চুপ করে ওখানে গিয়ে বসে গল্পটা শোন, বলতে দে আমাকে। এই বলে সন্তু আবার গল্প বলা শুরু করলো। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় তারপর সিগারেটের টান দিয়ে ল্যাপটপে ব্যাক স্পেস করলেন। কয়েকটা লাইন তার পছন্দ হয়নি, তাই ব্যাক স্পেস করে মুছে দিলেন। টান দেওয়া সিগারেটের ধোঁয়া ছেড়ে হেডফোন খুলে বললেন, না, এই পর্যন্তই থাক, দি এন্ড। গল্পে ইতি টেনে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় খাট থেকে নেমে জানলার দিকে গেলেন। বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে গাছগুলো এলোমেলোভাবে দুলছে। কিছু সময় তিনি সেখানে দাঁড়িয়ে জানলার বাইরে তাকিয়ে সিগারেটের টান নিতে থাকলেন। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের অজান্তে তার পিছনে একটা ছায়া দরজার কাছ থেকে ক্রমশ ভিতরের দিকে আসতে লাগলো। আবার লেখার জন্য খাটের উদ্দেশ্যে যেই ঘুরলেন, তিনি বুঝতে পারলেন দরজার কাছ থেকে কে যেন দরজার আড়ালে অন্ধকারে লুকিয়ে গেল। আর ঠিক সেই সময় ইলেকট্রিকটাও চলে গেল। ঘরের মৃদু আলোটা হঠাৎ দপ করে নিভে গেল। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের মনে হলো কেমন যেন তার বুকটা একটু কেঁপে উঠল। তিনি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে উঠলেন, কে কে ওখানে? কে ওখানে? কিছু সময়
কোনো আওয়াজ এলো না। তিনি বুঝতে পারলেন যে কেউ যেন তাড়াতাড়ি চলে গেল ওখান থেকে। তিনি আবার বললেন, ওখানে কে? এবার দরজার আড়াল থেকে চাকর হরিদাসের গলার আওয়াজ শোনা গেল। সে একটু কেশে বলল, এগে আমি হরিদাস। চারিদিকে খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তাই সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় একটা দেশলাই জ্বালিয়ে আবার বললেন, ও হরিদাস, তুমি? তা কি চাই? এগে বাবু, রাতের খাবারটা নিয়ে এসেছি। অনেক তো রাত হইল, এবার রাতের খাবারটা খেলেন বাবু। বলে হরিদাস দরজা আরেকটু ঠেলে ঘরে ঢুকলো খাবার নিয়ে। তার এক হাতে খাবারের থালা আর এক হাতে জলের মাটির কলসি। দেশলাইয়ের অল্প আলোতে হরিদাসকে ঠিকমতো বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ চমকালো বাইরে। সেই আলোতে হরিদাসের মুখ দেখা গেল। তাকে দেখে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বললেন, এই দেখো, একদম তো ভুলে গিয়েছিলাম। কটা বাজলো বলো দেখি হরিদাস? বাবু, ওই 1:45 হবে। আপনি সেই রাত 10টা থেকে বলে যাচ্ছেন একটু পরে খাচ্ছি, একটু পরে খাচ্ছি। এবার খেলেন, অনেক রাত হইল। এইভাবে চলাফেরা করলে তো আপনার শরীর খারাপ করবে বাবু। ঠিক তাই, অনেক রাত্রি হলো। দাও দেখি কি এনেছো, দাও। হরিদাস খাবার থালা ও জলের মাটির কলসিটা ঘরের মধ্যে থাকা একটা পুরনো এক পা ভাঙা একটু হেলে পড়া টেবিলের ওপর রাখতে রাখতে বলল, বাবু, ওই 1 কষি পাটা ঝোল আর 4টা রুটি। রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর দেরি করবার না, খেয়ে নেন। বাহ, খাসা। বাইরে বৃষ্টি, ভেতরটা অন্ধকার, তার সঙ্গে কচি পাঁঠার মাংস দিয়ে রুটি। আহা, এই পরিবেশে যে কোনো খাদ্যরসিক বাঙালির মুখে জল আটকানো দুর্লভ ব্যাপার, বুঝলে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে একটা মৃদু আলো ক্রমশ অল্প অল্প করে আলোকিত হতে লাগলো। আলোটা ক্রমশ জোরালো হতে হতে দরজার কোণে এসে দাঁড়ালো। এবার দরজায় 3-4 বার ঠক ঠক করে টোকার আওয়াজ শোনা গেল। দরজার আড়াল থেকে রাধার গলার আওয়াজ এলো। রাধা হরিদাসের বউ। সে একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়ে সেখানে এসেছে। রাধা তাদের উদ্দেশ্যে বলল, বাবু, লণ্ঠন আনছি। বলে লণ্ঠনটা তার ঘোমটা টানা মুখের কাছে তুলে ধরল। হরিদাস গিয়ে লণ্ঠনটা নিয়ে এসে রাখল ঘরের এক কোণে। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এবার হরিদাসকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হরিদাস, কারেন্টটা কখন আসবে বলো তো? এ উপরওয়ালাই জানে বাবু। এই যা বৃষ্টি বাদলের দিন শুরু হয়েছে, আর আসবে বলা তো মনে হয় না। আর ঘুমোতে যাওয়ার সময় আমি নয় আরেকবার আপনার লন্ডনের তেল ঢেলে দিয়ে যাম। সারা রাত চলবো, আপনার কোনো অসুবিধা হইব না। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা হরিদাস, একটা কথা বলবে? আমি যখন এখানে আসছিলাম, পথে কয়েকটা লোক সব যেন বলছিল এই বাড়িটাকে নিয়েই। হরিদাসকে কথাটা বলতে বলতে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এবার খাবার থালাটা হাতে তুলে নিয়ে খাটের উপর বসে রাত্রের খাবার খেতে খেতে গ্রামের ওই লোকগুলো কি বলেছিল সেটা বলতে লাগলেন। ট্রেন লাইন ধরে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় আপন মনে হেঁটে যাচ্ছেন। সেখানে কিছু লোক বসে আছে। তারা কেউ তাস খেলছে, কেউ বিড়ি খাচ্ছে, আবার কেউ জাল বুনছে। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় তাদের কাছে আসতেই হঠাৎ পাশ থেকে দুটো লোক জিজ্ঞাসা করে উঠল, কোথায় যাচ্ছেন বাবু?
এই ভদ্রপুরে কোথায় চললেন? সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় না দাঁড়িয়ে তাদের কথার উত্তর দিয়ে বললেন, আমি শহর থেকে আসছি। তখন দ্বিতীয় ব্যক্তিটা বলে উঠল, তা বাবু, স্টেশন তো ওই দিকে, আপনি এই দিকে ভুল পথে কোথায় যাচ্ছেন? তাছাড়া এই গ্রামের উপর দিয়ে যে লাস্ট ট্রেনটা যাওয়ার ছিল সে তো কোন দুপুর 12টার সময় চলে গেছে। হ্যাঁ, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এবার দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বললেন, না না না, আমি স্টেশন খুঁজছি না। আসলে আমি এই গ্রামের শেষ প্রান্তে ওই মায়াকুঞ্জ, ওখানে যাব নিরিবিলিতে বসে একটু লেখালেখি করতে। জানেনই তো, গল্প লেখার জন্য দেহ ও মন দুটোরই সুস্থির হওয়া জরুরি। আর শহরে ওই কোলাহলের মধ্যে মন ঠিক বসে না। তাই গ্রামের এই নিরিবিলিতে বসে শান্তিতে একটু গল্প লিখবো আর কি। মায়াকুঞ্জের নাম শুনেই প্রত্যেকে আঁতকে উঠল। প্রথম ব্যক্তিটা আবার বলল, মায়াকুঞ্জ? সে তো ভূতের বাড়ি মশাই, সেইখানে তো কেউ থাকে না। এমনিতেও বিকেলের পর ওই প্রোগ্রামের পথ কেউ মারায় না। আর আপনি চললেন মায়াকুঞ্জতে? ওখানে যাবেন না, ফিরে যান বাবু, ফিরে যান। ওই বাড়িতে যেই যায় তারই কোনো না কোনো অঘটন ঘটে। ওই বাড়ি থেকে কেউ আর ফিরে আসতে পারে না কোনো দিন। বলছি শুনুন, ভালো চান তো ফিরে যান বাবু, ফিরে যান। শুনুন আমাদের কথা, ফিরে যান। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের এই সব কথা শুনে এবার একটু বেশ বিরক্তই লাগে। তিনি গজগজ করতে করতে হন্তদন্ত হয়ে সেখান থেকে প্রস্থান করলেন মায়াকুঞ্জের উদ্দেশ্যে। যত সব আষাঢ়ে আজগুবে গল্প, ভুতুরে বাড়ি, যেই যায় তার অঘটন ঘটে, কেউ ফিরে আসে না, আর পাগলের দল কোথাকার। এরকম গল্প অনেক শুনে শুনে ভুতুরে বাড়িতে বসে রাত কাটিয়ে দিয়েছি, গল্প লিখে লিখে সময় কাটিয়েছি। আর সেই গল্প বাজারে চলেওছে ভালো, আমাকে এসছে ভূতের গল্প শোনাতে। হরিদাস আবার একটু কাশল। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের খাওয়া শেষ হয়ে গেছে। তিনি খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির জলে এঁটো হাতটি ধুয়ে তারপর ভিজে হাতটি একটু মুখে বুলিয়ে নিলেন। এরপর কলসি থেকে ঘট ঘট করে কিছুটা জল খেয়ে কলসিটাকে রেখে আবার খাটে এসে বসলেন। হরিদাস নিচে মাটিতে উবু হয়ে বসে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের গল্প শুনছিল। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় খাটে বসতে হরিদাস তার কাঁধ থেকে গামছাটি সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে বাড়িয়ে দিল। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় গামছায় হাত মুখ মুছে আবার একটা সিগারেট জ্বালিয়ে বললেন, হরিদাস, তুমি একটা সিগারেট নেবে নাকি? না বাবু, আমার ওই মাঝে মধ্যে একটু নেশা মেশা করার ইচ্ছা হলে বিড়ি খাই আর কি। এত দামি জিনিস আমাকে পেটে সইব না বাবু, আপনি খান। বেশ, ঠিক আছে। আবার হরিদাসকে জিজ্ঞাসা করলেন, রান্নাটা বেশ খাসা হয়েছে হরিদাস। তো কে বানালো? এই আমাকে বউ, ওই এইসব করে আর কি, খুব ভালো রান্না করে, রান্নার হাত দারুণ। বেশ বেশ। তা হরিদাস, তোমার ঘুম পাচ্ছে নাকি? যদি না ঘুম পায় তাহলে তোমাকে আমার গল্পটা শোনাতাম একটু আর কি। ঠিক আছে, শুনুন বাবু শুনুন। তবে আমি আর আপনাদের গল্প কি বুঝবো? আপনারা বড় মানুষ, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত কি বুঝি? কেন বুঝবে না? শোনো না, সব বুঝতে পারবে।
বলে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় হরিদাসকে এবার তার গল্পের প্লটটা বলতে লাগলেন। বুঝলে হরিদাস, আমার গল্পের প্লটটাও ঠিক একই রকম। এক লেখক শহরের কোলাহল থেকে দূরে এক প্রত্যন্ত গ্রামে এসেছে নিরিবিলিতে বসে লেখালেখি করার জন্য। পথে আসার সময় গ্রামের কিছু লোক তাকে মানা করেছিল গ্রামের ওই ভুতুড়ে পুরো বাড়িতে সন্ধ্যার পর না থাকার জন্য। গ্রামের লোকেরা লেখককে আরও বলেছিল ওই বাড়িতে যেই যায় তারই কোনো না কোনো অঘটন ঘটে। ওই বাড়ি থেকে কেউ আর ফিরে আসতে পারে না, কোনো দিনও না। লোকগুলো তাকে আরো বলেছিল যে ওই বাড়িতে কেউ থাকে না। এতে লেখকের অবশ্য আরো খুব সুবিধা হলো, কারণ কি সেখানে তাকে কেউ বিরক্তও করবে না। তিনি নিরিবিলিতে বসে গল্প লিখতে পারবেন। লেখক ওই লোকগুলোর কোনো কথা তোয়াক্কা না করে যথারীতি ওই পুরো বাড়িতে এসে পৌঁছান এবং ওই পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকেন। হঠাৎ এমন সময় তার সামনে একটি বাচ্চা মেয়ে চলে আসে, আর এই বাচ্চা মেয়েটি ছিল অশরীরী। গ্রামের লোকেরা বলেছিল ওই বাড়িতে কেউ থাকে না। সন্ধ্যাবেলা প্রত্যন্ত গ্রামের এই রকম একটা পুরো বাড়িতে হঠাৎ করে একটা বাচ্চা মেয়েকে অকস্মাৎ দেখে লেখক খুব ভয় পেয়ে যান। নিজেকে সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তৎক্ষণাৎ মারা যান। তারপর লেখকের দেহ থেকে তার আত্মাটা বেরিয়ে যায়, কিন্তু তখন লেখকের আত্মা বুঝতে পারে না যে তিনি মারা গেছেন। এরপর বাচ্চা মেয়েটি তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং সে ও তার বাবা মিলে লেখকের রাত্রের খাবার ও থাকার ব্যবস্থা করে। ওই মেয়ে ও তার বাবা, যারা ছিল আসলে অশরীরী, লেখক মারা যাওয়ার পর তাদের সাথে মিশতে তার খুব একটা অসুবিধা হচ্ছিল না। যথারীতি রাত শেষ হয়ে ভোর হয়। ভোরবেলা লেখক দরজা খুলে বেরোতেই দেখে তার নিঃস্ব প্রাণ দেহটা বাড়ির বারান্দায় পড়ে আছে। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি মারা গেছেন। লেখকের ভূত তার ওই নিজের দেহের মুখে গজালি আর চোখ ঠিকরে বেরিয়ে আসা অবস্থায় দেখে ভয় চিৎকার করে দৌড়ে পালান সেখান থেকে। কিন্তু দৌড়ে আর যাবেন কোথায়? সেই দিন থেকে সেই লেখক আর ওই মেয়ে ও তার বাবা একসঙ্গে ওই পুরো বাড়িতে থাকা শুরু করলো আর অপেক্ষা করতে থাকলো তাদের পরের অতিথির জন্য। এই হলো আমার গল্প। গল্প শেষ করে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় হরিদাসকে বললেন, আমার এই গল্পে ওই বাড়ির নামটা আমি এই বাড়ি মানে মায়াকুঞ্জই রাখবো ভাবছি। কেমন লাগবে বলো এবার হরিদাস? এই সব গল্প করতে করতে রাত প্রায় ফুরিয়ে এসেছে। বাইরে বৃষ্টিও কমেছে। হরিদাস গল্প শুনে বলল, বেশ খাসা সিধেছেন গল্পখানা। রাত শেষ হয়ে ভোর হয়ে এলো বাবু। এবার আপনি একটু জিরিয়ে নেন, আমিও যাই। আপনি তো এরপর থেকে এখানেই থাকছেন, আবার না হয় পরে কোনো শুনুন গল্প আপনার থেকে। বেশ ভালো লাগলো। কিন্তু সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় হরিদাসের এই কথা শুনে বললেন, না না হরিদাস, আমি আজ দুপুরে 12টার লাস্ট ট্রেনেতেই ফিরে যাচ্ছি।
হরিদাস আবার একটু কাশল। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বলতে থাকলেন, তবে গল্প লিখে ছেপে বের হলে তোমার আর তোমার বউ রাধা দুজনের নামই আমি ধন্যবাদ আনতে দেব। বেশ খাসা রান্না করে খাওয়ালে বলো আমাকে, আর আমি এটুকু করতে পারবো না তোমাদের জন্য? অবশ্যই করব। আচ্ছা বাবু, ঠিক আছে, তাই হবে। আমি এবার যাই। বলে হরিদাস উঠে চলে গেল। যাওয়ার সময় হরিদাস দরজাটা হালকা করে ভেজিয়ে রেখে গেল। হরিদাস চলে যেতে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় তার খাতা ল্যাপটপ গোছাতে লাগলেন। হঠাৎ করে দরজায় আবার ক্যাচ আওয়াজ করে খুলে গেল। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় মুখে একটা আওয়াজ করে একটু বিরক্ত হয়ে বললেন, ওহ হরিদাস, দরজাটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেলে না তুমি? বলে দরজা লাগাতে গিয়ে দেখলেন বারান্দায় কেউ পড়ে আছে। তিনি ভাবলেন যে হয়তো হরিদাস জল কাদায় পা পিছলে পড়ে গেছে, তাই তিনি কয়েকবার হরিদাসের নাম ধরে ডাকলেন। হরিদাস, এই হরিদাস, হরিদাস। 3 বার ডাকার পরও যখন কোনো সাড়া পেলেন না, তখন তিনি ঘর থেকে লণ্ঠন নিয়ে সেদিকে গেলেন। সেখানে গিয়ে তার চক্ষু চড়ক গাছ, ভয়ে তার রক্ত জল হয়ে গেল। তিনি দেখলেন তার নিজের মৃতদেহ বারান্দায় পড়ে আছে। তার চোখগুলো বিস্ফারিত, আর মুখটা হা করে গজালি বেরিয়ে পড়ে আছে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের দেহ। এই দেখে তিনি ভয় পেয়ে চিৎকার করে ছুটে পালালেন বাড়ির বাইরের দিকে। পেছন থেকে হরিদাস ও একটি বাচ্চা মেয়ে সেখানে এসে দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে হরিদাস বলতে লাগলো, আসতে হইব আপনাকে। আর যে বাড়িতে আসে যেতে পারে না, এখানেই থেকে যায়। বাড়ির নাম মায়াকুঞ্জ। অ্যান্ড কাট দি এন্ড। এই বলে সন্তু তার গল্প শেষ করে বলে উঠল, তো বন্ধুগণ, কেমন লাগলো? হ্যাঁ, একটা খাসা গল্প বেঁচেছি। তার মানে তোমার দাদু এই গল্পটা লিখেছিলেন, আর গল্পের প্রতিটা লাইনে যা উল্লেখ আছে তোমার দাদু ঠিক সেইভাবে মারা গেছেন? ইয়েস। দেখ, তখন আমি অনেক ছোট। দাদু মারা যাওয়ার গল্পটা পুরোপুরি শোনা গল্প, কিন্তু দাদুর ডায়েরিতেও তো সেটা লেখা আছে বল। তাই জন্যই হয়তো মানুষজন এটাকে দুটোকে রিলেট করে ফেলে। তার মানে কি সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় মারা যাওয়ার পর এই গল্পটা ভূত হয়ে লিখেছিলেন? আর যদি সত্যিই তাই হয় তাহলে ভাবো। না, আমার মনে হয় সেরকম কিছু না। কিন্তু কি জানিস তো, ওই পোড়ো বাড়ির কিছু দূরে একটা পুকুর ঘাট আছে। দাদুকে মৃত অবস্থায় ওখানেই পাওয়া গিয়েছিল, ঠিক ওইভাবে। চোখগুলো বিস্ফারিত আর মুখটা হা করে পড়েছিল ওখানে। গ্রামের লোকেরা খুঁজে পেয়ে পুলিশে খবর দিয়েছিল। তারপর পুলিশে আমাদের জানায়। ডাক্তার বলেছিল যে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে দাদুর। আচ্ছা, তুমি এত বছর পর ডায়েরিটা খুঁজে পেলে, কেমন একটা স্ট্রেঞ্জ ব্যাপার বলে মনে হচ্ছে না? নিখিল বলল, তোর মাথা স্ট্রেঞ্জ না ছাই। আজকালকার ছেলে মেয়ে হয়ে তোরা এই সব গল্পে বিশ্বাস করছিস? সন্তু, দেখ, তাড়াতাড়ি এই ভিডিওটার শুটিংটা আমাদের শেষ করতে হবে। পরের সপ্তাহ থেকে আমার একটা এক্সিবিশন আছে, ব্যাস ওখানে আমি ব্যস্ত হয়ে যাব, আমাকে আর পাবি না। ব্যাস ফাইনাল তাহলে বন্ধুগণ, আমরা এই শর্ট ফিল্মটাই বানাচ্ছি। নিখিল আর তিয়াস একসঙ্গে বলে উঠল, ওকে ডান। ওকে দেন, চল প্যাক আপ, আই মিন প্যাকিং স্টার্ট কর। অঙ্কিতা জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমরা তাহলে শুটিংটা কোথায় করব? আমরা ঠিক ওই বাড়িতেই যাব শুট করতে।
ও তিয়াস, তোর বাবাকে বলে না গাড়িটা নিয়ে নিস তো একটু। ওই বাড়িটা মানে মায়াকুঞ্জে? ইয়েস, মায়াকুঞ্জ। অঙ্কিতা সংকোচভাবে একটু কিন্তু কিন্তু করেই বলে উঠল, কিন্তু ওই বাড়িটাতে যাওয়াটা কি ঠিক হবে আমাদের? আরে ছাড় তো এইসব গল্প, ওইসব কিছু না। এখন প্যাকিং স্টার্ট কর, লেটস গো টু মায়াকুঞ্জ। অঙ্কিতা মনে মনে ভাবল, ওদের যদি কিছু অঘটন ঘটে। এই কথাটা ভেবেই অঙ্কিতা ভয়ে শিউরে উঠল। অবশেষে সমস্ত কিছু অতিক্রম করে সন্তু, নিখিল, অঙ্কিতা, তিয়াস মায়াকুঞ্জে এসে পৌঁছল। বাড়িটা দেখেই অঙ্কিতার গাটা একটু ছমছম করে উঠল। একটা ভাঙা পোড়ো বাড়ি, বাড়ির দেওয়ালগুলোতে লতা পাতা জড়িয়ে আছে। সবাই মিলে ওরা বাড়িটার এদিক ওদিক ঘুরে দেখছে। হঠাৎ নিখিল সমস্ত নিস্তব্ধতা ভেঙে জোরে এক ডাক দিয়ে উঠল, Hey, anybody is here? Hey man! কেউ কি আছেন এখানে? হ্যালো? সন্তু একটু হেসে নিখিলের উত্তরে বলল, হ্যাঁ, আমার দাদু আছে এখানে। তুই ডাকলে আমার দাদু চলে আসবে, তারপর আমরা সবাই মিলে এখানে একটা জয়েন্ট ধরিয়ে বসে আড্ডা দেব। এই সন্তুদা, শোনো না, আমার না কেমন ভয় ভয় করছে গো। গল্পতে কিন্তু লেখা ছিল যে এই বাড়িতে যারা যারা এসেছে তাদের নাকি সবারই কিছু না কিছু অঘটন ঘটেছে। তোরা কেন সব কিছু হেসে উড়িয়ে দিচ্ছিস? চল বাড়ি ফিরে যাই, আমার বাড়িতেই না হয় তোরা শুটিংটা করে নিস। কিন্তু চ ভাই চ, বলছি তো শোন, বাড়ি চল তোরা। তিয়াসেরও পরিবেশটা ঠিক ভালো লাগছে না। তারও মনে একটা কোথায় ভয় বাসা বেঁধেছে। সে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আমারও না এই দিনের বেলা কেমন গাটা ছমছম করে উঠছে। এই চল চল ফিরে যাই, ভয় লাগছে বড্ড এখানে। এবার সন্তু একটু বিরক্তভাবেই বলল, আরে ভাই, তোরা এত ভীতু না? এতটা রাস্তা, এত টাকা খরচ করে এলাম, আর এখন তোরা বলছিস ফিরে যাব? মানে কোনো কথা হলো? আবার এমনি এমনি কিছু না করে, আরে অ্যাটলিস্ট কয়েকটা ফটোশ্যুট তো করে নি। চল আমার সাথে, চল ওইদিকের ঘাটে যাই, ঘাটে গিয়ে কটা ফটোশ্যুট করি অ্যাটলিস্ট। এই বলে তারা ঘাটের দিকে যাচ্ছে। এমন সময় পেছন থেকে একটা বাচ্চা মেয়ের ডাক শুনতে পেল। কি চাই আপনাদের? বাচ্চা মেয়ের গলা শুনে তাদের প্রায় হোঁচট খাওয়ার মতো অবস্থা। কোনো মতে ওরা থমকে দাঁড়ালো। হঠাৎ গল্পের সেই বাচ্চা মেয়েটার কথা তাদের মনে পড়ে গেল। গলা শুকিয়ে আসছে। ভয়ে ভয়ে প্রত্যেকেই একে অপরের দিকে তাকালো। একটা ঢোক গিলে একসঙ্গে ঘুরে তাকালো সেই দিকে ঘুরে তাদের চোখ বিস্ফারিত, মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেখে সেখানে একটা বাচ্চা মেয়ে ও একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তাই দেখে সন্তু ভয় কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হ্যাঁ, দাদু, তুমি? সন্তু তার দাদুর ছবি দেখেছে, তাই সে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়কে দেখে চিনতে পেরেছে। সন্তুর মুখে দাদু শুনে এবার সবারই পিলে চমকে ওঠার মতো অবস্থা। প্রত্যেকের দিকে তাকিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো ভয়। এই বুঝি তাদের ঘাড় মটকায়। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় তাদের ফ্যাকাশে মুখগুলো দেখে হেসে উঠে বললেন, আমাকে দেখে ভয় পেয়েছিস নাকি? ওরে, তোরা যে আমার নাতি নাতনি সব, হ্যাঁ? এর পরের কথাগুলোর জন্য ওরা কেউ প্রস্তুত ছিল না। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এবার
হরিদাসের নাম ধরে ডেকে বললেন, হরি, হরি, এই দেখ কে এসেছে। হরিদাসের নাম শুনে অঙ্কিতা ফুপিয়ে কেঁদে উঠল। পাশ থেকে নিখিল শুকিয়ে যাওয়া গলায় কোনো ক্রমে বলল, হে ভগবান, বাঁচিয়ে নাও প্লিজ। আর কোনো দিনও ভিডিও বানাবো না, সত্যি বলছি, প্রমিস। হরিদাস সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের ডাক শুনে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে বলল, কে বাবু? সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এবার সন্তুর দিকে আঙুল তুলে বললেন, আরে হরি, ওই দেখ, ও আমার নাতি। অনেক ছোটবেলায় দেখেছিলাম, একদম আমার ছেলের মতো দেখতে হয়েছে। ওর নাম সন্তু, আমার মতোই লেখালেখি করে। তোর মেয়ের ওই ফোনটাতে দেখেছি ওর ভিডিওগুলো, বেশ ভালো বানায় ভিডিওগুলো। আর এরা ওর সব বন্ধু। হরিদাস সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের এই কথা শুনে বলল, আপনার নাতি বাবু, কি সুন্দর দেখতে সন্তু বাবুকে। আসেন আসেন বাবু, আজ থেকে দাদু নাতির দুজনের দায়িত্ব আমার ঘরে। আসেন বাবু, আসেন। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় হরিদাসকে আবার বললেন, অনেকদিন পর আবার কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। রাধাকে বল একটা কচি পাঁটা নিয়ে এসে খাসা করে রান্না করতে। আমার নাতির যত্ন আত্মীর কোনো ত্রুটি যেন না হয়। হ্যাঁ, এগে বাবু এগে, কোনো ত্রুটি রাখবো না আমি। সব কিছু একদম যত্ন আত্মি করে রাখবো। কষি পাটা জল থেকে শুরু কইরা আপনার লিগে যা যা করি, আপনার নাতি বাবুরও কোনো কিছু ত্রুটি থাকবে না। হরিদাসের দিব্যি। সন্তু যেন সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়কে না বলতে যাচ্ছিল, হঠাৎ তার ফোনে টুং টুং করে কয়েকটা নোটিফিকেশন এলো। সন্তু তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বার করলো। নোটিফিকেশনটা খুলে দেখলো আপনারা দেখছেন আজকের বিশেষ কিছু খবর। আজ সকালে শহর থেকে বেশ কিছুটা দূরে রাস্তার ধারে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট অবস্থায় পাওয়া গেছে। গাড়ির মধ্যে 4 জন ছিল, তাদের মধ্যে 2 জন ছেলে ও 2 জন মেয়ে, প্রত্যেকেই নিহত। আইডেন্টিটি কার্ড থেকে তাদের নাম শনাক্ত করা গেছে। একজনের নাম সন্তু মুখোপাধ্যায়, অপরদের নাম নিখিল রয়, অঙ্কিতা দে ও তিয়াস মজুমদার। সন্তু অবাক হয়ে ওই নিউজ দেখে অস্পষ্টভাবে বিড়বিড় করে বলে উঠল, দাদু সত্যি তাহলে এই গল্পটা মারা গিয়ে লিখেছিলেন? আর গল্পটাতে যা লিখেছিলেন তার সব লাইন সত্য? মানে মানে এই বাড়িতে যারা আসে তারা আর কোনোদিনই ফিরে যায় না? মায়াকুঞ্জের বাড়ির দরজায় সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় দাঁড়িয়ে ভয়ঙ্কর এক অট্ট হাসি হেসে উঠলেন, যেন তিনি সন্তুর মনের কথা বুঝতে পেরেছেন। সন্তু ফোনটা নিখিলের হাতে দিল নিউজটা দেখবার জন্য। তো শেষ হলো আমাদের 46তম আড্ডা, সব্যসাচী খান রয়ের লেখা মায়াকুঞ্জ। আর আজ আমাদের এই আড্ডায় আমাদের সাথে ছিল সিদ্ধেশ্বর নিখিল নিউজ রিপোর্টার ও গ্রামবাসীর চরিত্রে পুনর্জিৎ, তিয়াস রাধার চরিত্রে মিলি, অঙ্কিতার চরিত্রে অনুষ্কা, বাচ্চা মেয়ের চরিত্রে ফিজু, আর সন্তু, হরিদাস, গ্রামবাসী ও ন্যারেশনে আমি অর্পণ। আর আমাদের এই আড্ডায় পোস্টার ডিজাইন করেছি আমি অর্পণ।
আর আমাদের আড্ডাটাকে এত সুন্দর করে সাজিয়েছে সাউন্ড এফেক্ট ও এডিটিং করে পুনর্জিৎ। আর এছাড়াও সব্যসাচী খান রয় বা আমাদের সব্যসাচী দাকে মানে অনেক অনেক ধন্যবাদ। সব্যসাচী দার এটা হচ্ছে আমাদের চ্যানেলে দেওয়া সেকেন্ড গল্প। এর আগে উনি দিয়েছিলেন সময় নামক একটি গল্প, যেই গল্পের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই গল্পটি অবশ্যই শুনবেন। তো যদি সব্যসাচী দার গল্প আপনাদের ভালো লেগে থাকে, এই গল্পটি যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনিও যদি সব্যসাচী দার মতো লেখেন বা আপনার কাছে আছে এমন কোনো গল্প যেটা আমাদের এই চ্যানেলে আপনি শোনাতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল অ্যাড্রেসটা আছে ওখানে নিঃসংকোচে পাঠিয়ে দিন। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই সাবধানে এই টাইমটা কাটাবেন, বাজি ফাটালে খুব সাবধানে, আর সাবধানে নিজেদের মতো করে আমরা এনজয় করি। এই আলোর উৎসব যেন আমাদের জীবনে আলো বা আমাদের জীবনের আলোর যে উৎস সেটাতে যেন না হস্তক্ষেপ করে, এই কামনা করি। দেখা হচ্ছে পরের দিনের আড্ডায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হোক গল্প, হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তাহলে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা।